আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইডুকাস্ট উইথ নিয়ামুল। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 6 এর পার্ট 3 অর্থাৎ এই পার্ট 3 তে আমরা শতকরা সংযুতি, তারপরে হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত, এগুলোর ভেতরে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি যে প্রথমেই আসে হচ্ছে শতকরা সংযুতি। শতকরা সংযুতি, আচ্ছা, তাহলে শতকরা সংযুতি বলতে আসলে কি বুঝাইতেছে আমরা আগে এইটা বোঝার চেষ্টা করি। সংযুতি বলতে বোঝানো হচ্ছে কন্ট্রিবিউশন বা কি পরিমাণ সে গঠনে ভূমিকা রাখছে, এবং শতকরা বলতে অবশ্যই বোঝানো হচ্ছে 100। তাহলে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি যে H2O তে আমাদের যদি আণবিক ভরটা আমরা দেখি তাহলে কত আসবে? তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 2, কারণ হাইড্রোজেনের হচ্ছে 1 এবং তার সাথে 2 গুণ দিয়ে আসতেছে 2 প্লাস অক্সিজেনের আসতেছে 16, টোটাল আসতেছে 18। তার মানে 18 গ্রাম যদি আমরা পানি নেই তাহলে 18 গ্রাম পানির মধ্যে আমরা 2 গ্রাম হাইড্রোজেন পাবো এবং 16 গ্রাম হচ্ছে অক্সিজেন পাবো। তাহলে যদি আমরা এটা বলি যে 18 গ্রাম পানির মধ্যে আমরা হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, 100 গ্রাম পানির মধ্যে কত গ্রাম হাইড্রোজেন পাচ্ছি? তার মানে আমরা যদি 100 গ্রাম পানি নেই তাহলে ওই 100 গ্রাম পানির মধ্যে এখানে যেমন 2 পাইতেছি, আসলে কত গ্রাম পাবো এটা আমাদের একটু বুঝে দেখা দরকার। যদি আমরা দেখি প্রথমে যে আমরা যদি বলি যে 2 গ্রাম হাইড্রোজেন, না সরি আমি বলি যে 18 গ্রাম পানিতে পাওয়া যায় 2 গ্রাম হাইড্রোজেন। এই 2 কে আমরা যেহেতু আমরা পাইলাম হচ্ছে 2 গুণ 1 হিসেবে পাইছি, সেহেতু আমরা এটাকে বলতে পারি 2 গুণ 1 গ্রাম হিসেবে লিখি, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে। মানে এটা 1 গুণ 2 দেই আমরা। 1 গ্রাম 1 গুণ 2 মানে 2 গ্রাম হাইড্রোজেন। এখন 1 গ্রামে আমরা কত পাচ্ছি ঐকিক নিয়মে? 1 গ্রাম পানিতে পাওয়া যায় 1 গুণ 2 ভাগ 18 গ্রাম হাইড্রোজেন। অতএব এখান থেকে আসে 100 গ্রাম পানিতে পাওয়া যায় 1 গুণ 2 গুণ 100 ভাগ 18 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা বলতে পারি এখান থেকে আমাদের যেটা আসবে, আমরা ক্যালকুলেটরে যদি বসাই, ক্যালকুলেটরে বসাইলে আমাদের কি আসতেছে? ক্যালকুলেটরে বসাইলে আসবে হচ্ছে 200 ভাগ 18, তাহলে আসতেছে 11.11 গ্রাম। তাহলে যেহেতু 100 গ্রাম পানির মধ্যে আমরা 11.11 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, তাই বলা যায় এই যে 11.11 গ্রাম যে হাইড্রোজেন পাচ্ছি এর শতকরা সংযুতি হচ্ছে 11.11। তাহলে এই যে আমরা মানটা পাইলাম, এই মানটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি কি পাইতেছি? এটাকে বিশ্লেষণ করি আমরা যে আমরা কই থেকে পাইলাম? কোনো একটা মৌলের শতকরা সংযুতি ভিন্ন ভিন্ন যৌগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হইতে পারে। তাহলে আমরা বলতে পারি, আমরা লিখে ফেলি যে শতকরা সংযুতি সমান শতকরা সংযুতি সমান হচ্ছে, এখানে একটা কই থেকে পাইলাম? এক হচ্ছে আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে তার মৌলের পারমাণবিক ভর হিসেবে পাচ্ছি, তার মানে এককে আমরা বলতে পারি মৌলের পারমাণবিক ভর। মৌলের পারমাণবিক ভর। 2 আমরা কই থেকে পাইলাম? 2 আমরা পাইলাম হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা, কারণ H2O তে বা পানির অণুতে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2টা, তাই আমরা এখানে 2 কে বলতে পারি যে পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা এবং 100 যেটা, এটা হচ্ছে সূত্রের 100। তাহলে এখানে আমরা যেটা পাইলাম 18 যেটা পাইলাম সেটা হচ্ছে কি? এটা হচ্ছে যৌগের আণবিক ভর।
অর্থাৎ শতকরা সংযুতি আমরা চাইলে প্রথমে সূত্রটা দেখাইতে পারতাম, কিন্তু সূত্রটা আসলে কিভাবে আসলো এটা আমাদের জানা দরকার। তা আমরা আরেকবার বুঝাই দেই যে শতকরা সংযুতি বলতে প্রধানত বোঝানো হয় যে একটা মৌলের ক্ষেত্রে ও একটা যৌগের মানে একটা যৌগের গঠনে, একটা যৌগের অণুর গঠনে একটা মৌলের কন্ট্রিবিউশন আসলে কত পার্সেন্ট। অর্থাৎ আমরা যদি বলি যে 18 গ্রাম H2O তে আমরা পাচ্ছি 2 গ্রাম হাইড্রোজেন এবং 16 গ্রাম অক্সিজেন, কিন্তু আমরা যদি এটা করি যে 100 গ্রাম পানিতে কত গ্রাম হাইড্রোজেন বা কত গ্রাম অক্সিজেন পাবো, সেটাই হচ্ছে ওই মানে পানির অণুর ক্ষেত্রে হাইড্রোজেন বা অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে শতকরা সংযুতিকে যদি আমরা ঠিকভাবে এখানে দেখি, ঐকিক নিয়মের মাধ্যমে আমরা প্রথমত বের করতে পারতেছি। এখন ঐকিক নিয়মে পাওয়া যে মানটা বা যে একদম ফাইনাল যে আমরা সমীকরণটা পাইলাম, সেটাকে যদি আমরা এখানে ব্যাখ্যা করে লিখি তাহলে আমরা এক কই থেকে পাইলাম। এক পাইলাম হচ্ছে মৌলের পারমাণবিক ভর, 2 পাইলাম হচ্ছে পরমাণুর সংখ্যা, 100 হচ্ছে সূত্রের 100 মানে 100 গ্রামে আমরা বের করব, এবং 18 যেটা থাকতেছে সেটা হচ্ছে যৌগের আণবিক ভর। এই হচ্ছে টোটাল আমাদের পারমাণবিক মানে শতকরা সংযুতির ক্ষেত্রে সূত্র। এখন এই শতকরা সংযুতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা যৌগের যে শতকরা সংযুতি, ঠিক আছে, একটা যৌগে শতকরা সংযুতি কখনো আমরা বের করতে পারবো না। কারণ কি? কারণ একটা যৌগের শতকরা সংযুতি সবসময় কি হবে? একদম 100% হবে। যেমন আমরা যদি H2O তে বলি এখানে 100 গ্রাম যে পানি নেব আমরা, 100 গ্রাম পানির মধ্যে যে হাইড্রোজেনটা থাকবে এই হাইড্রোজেনটা এবং অক্সিজেন টোটাল মিলেই কিন্তু 100 গ্রাম। আবার আমরা যদি বলি যে HCl এখানে হাইড্রোজেন থাকতেছে, এখানে আবার টোটাল পাচ্ছি হচ্ছে 36.5, ক্লোরিনের 35.5 এবং হাইড্রোজেনের 1। তাহলে এই যে এখানে টোটাল আমরা পাইলাম হাইড্রোজেন এবং হাইড্রোজেনের 1 এবং ক্লোরিনের 35.5, টোটাল পাইলাম হচ্ছে আমরা 36.5। তাহলে এই যে 36.5 গ্রাম যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নেই তাহলে আমি 1 গ্রাম হাইড্রোজেন পাইলাম এবং ক্লোরিন পাইলাম হচ্ছে কত? ক্লোরিন পাইলাম হচ্ছে 35.5, টোটাল এখানে পাইলাম হচ্ছে 36.5। এখন আমরা যদি এখানে হাইড্রোজেনের শতকরা সংযুতি দেখি, হাইড্রোজেনের 1, হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে একটা গুণ 100 ভাগ হচ্ছে 36.5, ঠিক আছে। এবং এখানে যদি আমরা পাই, একটু আগে বের করে ফেললাম, সেটা হচ্ছে হাইড্রোজেনের 1, হাইড্রোজেন আছে 2টা গুণ 100 ভাগ হচ্ছে 18। তাহলে এখানে টোটাল আমরা পাইছিলাম 11.11। এখানে আমরা টোটাল পাবো হচ্ছে 100 ভাগ 36.5 2.7%, এটা হচ্ছে পার্সেন্ট। তার মানে আমরা বলতে পারি যে আলাদা আলাদা যৌগের ক্ষেত্রে একই মৌলের শতকরা সংযুতি ভিন্ন হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এরপরে আমরা যে ধারণাটা পাবো সেই ধারণাটা হচ্ছে যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। তাহলে প্রথমত আমরা লিখে ফেলি টপিকের নামটা, সেটা হচ্ছে স্থূল সংকেত, স্থূল সংকেত এবং আণবিক সংকেত। স্থূল সংকেত প্রধানত বলা হচ্ছে একটা যৌগের যে সংকেত থাকতেছে বা অণুর যে সংকেতটা থাকতেছে, এই সংকেতটার মানে আমরা বলতে পারি যে অনুপাত, ঠিক আছে। যেমন আমরা যদি বলি বেনজিনের গঠন, বেনজিন একটা যৌগ, তোমাদের চ্যাপ্টার 11-এ লাগবে এটা। বেনজিনের গঠন হচ্ছে C6, সংকেত হচ্ছে C6H6। তাহলে এই যে বেনজিনের সংকেত C6H6, এখানে 6টা কার্বন এবং 6টা হাইড্রোজেন বোঝানো হচ্ছে। এখন আমরা যদি কার্বন এবং হাইড্রোজেনের অনুপাত করি তাহলে অনুপাতটাতে আমরা কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা পাবো সমান, যার ফলে এখানে আরেকটা সংকেত পাবো CH, যেটাকে আমরা বলতে পারি আনুপাতিক সংকেত। তাহলে এই যে আনুপাতিক সংকেত যেটা পাইলাম আমরা, যেখানে প্রধানত একটা যৌগে অণুর সংখ্যার অনুপাতটাকে বোঝানো হচ্ছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে আনুপাতিক সংকেত। আনুপাতিক সংকেত বা স্থূল সংকেত।
আর এই যে প্রকৃত সংখ্যা প্রকাশ পাইতেছে, মানে মোট কথা বোঝা যাচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান, কিন্তু প্রকৃত অর্থে কয়টা হাইড্রোজেন বা কয়টা কার্বন আছে এইটা বোঝা যাচ্ছে। এইটাকে আমরা বলতে পারি হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেত এবং স্থূল সংকেত, আনুপাতিক সংকেত বা স্থূল সংকেতের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে যে আণবিক সংকেত সমান স্থূল সংকেত ইনটু এন। তাহলে এদিক থেকে কি হচ্ছে, তাহলে এদিক থেকে দেখা যাইতেছে আণবিক সংকেত ইকুয়াল টু স্থূল সংকেত ইনটু এন। তাহলে এখানে কি দাঁড়াইতেছে, এন এর মান যেটা দাঁড়াবে সেটা হইতেছে আণবিক সংকেতের ভর এবং এটা হচ্ছে স্থূল সংকেতের ভর। তাহলে এই সূত্রটাকে ব্যবহার করে আমরা একটা ম্যাথ করে ফেলতে পারি, সেটা হচ্ছে একটি যৌগে, প্রশ্নটা লিখে নেই, একটি যৌগে কার্বন অনুপাত হাইড্রোজেন অনুপাত অক্সিজেন সমান 1:2:1 এবং যৌগের আণবিক সংকেতের ভর হচ্ছে 180। স্থূল ও আণবিক সংকেত নির্ণয় করো। এটার উত্তরে যদি আমরা আসি, এটার উত্তর খুবই সহজ। আমরা প্রথমত দেখতেছি যে এখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের যে অনুপাত, এই অনুপাতটা হচ্ছে 1:2:1। অর্থাৎ এই অণুটাতে আমরা বলতে পারি কার্বন যদি 1 থাকে তাহলে হাইড্রোজেন থাকবে 2টা এবং অক্সিজেন থাকবে 1টা। তার মানে একটা অণুতে অনুপাত যদি বলি, তাহলে সেদিক থেকে স্থূল সংকেত আমরা প্রথমত লিখতে পারি। স্থূল সংকেত সমান আসবে হচ্ছে CH2O। তাহলে স্থূল সংকেত যদি আমরা পেয়ে যাই যে CH2O, এর ভর যদি বের করি, স্থূল সংকেতের ভর সমান 12 গুণ হাইড্রোজেনের 12 গুণ 1 মানে +2 +16, টোটাল আসতেছে 30। এখন আমরা তো n এর মান বের করতে পারি। n এর মান বের করতে আমরা এই সূত্রতে বসায় দিতে হবে। তাহলে আমরা বলতে পারি n এর মানটা কি হবে। n এর মান হচ্ছে, আমরা এখানে লিখে ফেলছি যে আণবিক সংকেতের ভর ভাগ স্থূল সংকেতের ভর। স্থূল সংকেত পাইলাম CH2O এবং এর ভর পাইলাম হচ্ছে 30। এখন এই যে n থাকতেছে, n এর ক্ষেত্রে দেখা যাচ্ছে আণবিক সংকেতের ভর হবে হচ্ছে 180 এবং স্থূল সংকেতের ভর হবে 30, মান আসবে 6। তাহলে স্থূল সংকেতের সাথে n গুণ করতে হবে বা n এর মানটা গুণ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি আণবিক সংকেত সমান CH2O × 6 অর্থাৎ C6H12O6। এই ম্যাথটার মাধ্যমে আমরা আসলে আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো আশা করি। এখন এরপরে আমাদের যে ম্যাথটা আসবে সেটা হইতেছে শতকরা সংযুতি থেকে আমাদের স্থূল সংকেত এবং আণবিক সংকেত নির্ণয় করতে পারতে হবে। তাহলে এই যে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের সাথে আমরা শতকরা সংযুতির একটা মিল পাই। তাহলে প্রশ্নটা আমরা সর্বপ্রথম লিখে নেই। প্রশ্নটা যেটা লিখে নেব, প্রথমত প্রশ্নটা লিখে নেই যে একটি যৌগে কার্বন 40%, অক্সিজেন কার্বন 40%, অক্সিজেন 53.5%,
33% এবং হাইড্রোজেন কত হইতে পারে তাহলে 6.67%। যৌগটির আণবিক সংকেতের ভর আসবে হচ্ছে 180। আণবিক সংকেত নির্ণয় করো। এই ওইটার উত্তর যদি আমরা দেখি তাহলে প্রথমত আমাদের যৌগের শতকরা সংযুতি দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে প্রথমত স্থূল সংকেত বের করতে হবে এবং তারপরে আণবিক সংকেত বের করতে হবে। এর আগের ম্যাথটা যেটা আছে এখানে স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা ছিল, কিন্তু এখানে আলোচনা করতে হবে যে শতকরা সংযুতি, স্থূল সংকেত এবং আণবিক সংকেত এই তিনটার মধ্যে সম্পর্ক আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে মৌলের শতকরা সংযুতিকে তাদের পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে সেক্ষেত্রে মৌলের যে শতকরা সংযুতিগুলো থাকবে, যেমন কার্বনের যে থাকতেছে 40, এই কার্বনের ক্ষেত্রে আমি 40কে ভাগ দেব হচ্ছে 12 দিয়ে। এরপরে অক্সিজেনের থাকতেছে 53.33%, এইটাকে আমি ভাগ দেব হচ্ছে 16 দিয়ে। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে থাকতেছে হচ্ছে 6.67%, এটাকে আমি ভাগ দেব 1 দিয়ে। কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এটাকে 40কে আমরা 12 দিয়ে ভাগ দেব। অক্সিজেনের হচ্ছে 16, 53.33 কে আমরা 16 দিয়ে ভাগ দেব এবং হাইড্রোজেনের হচ্ছে 6.67, এটাকে আমরা 1 দিয়ে ভাগ দেব। এখান থেকে আমাদের মান যদি আমরা বের করি, আমাদের মান আসবে হচ্ছে 40/12, 3.33, এটা আসবে হচ্ছে 53.33 ডিভাইডেড বাই 16, 3.33, এবং এইটা আমরা পাবো হচ্ছে 6.67। ঠিক আছে, এটা হচ্ছে আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, আমাদের কাজ শেষ। এখন এর পরে যে কাজটা সেটা হইতেছে এই যে ভাগফলগুলো পাইলাম, এই ভাগফলগুলোর একটা অনুপাত বের করতে হবে। এখন কার্বন ইসটু হাইড্রোজেন ইসটু অক্সিজেন যদি আমরা মানগুলো বসাই, 3.33, তারপরে 6.67 ইসটু 3.33, অর্থাৎ আমরা এখানে এই যে মানগুলার অনুপাত বের করতেছি, এই যে অনুপাতগুলো বের করতেছি, এই অনুপাতগুলা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সবচেয়ে ছোট যে সংখ্যাটা থাকবে এটা দিয়ে ভাগ করে দেওয়া। নট নেসেসারি 100% ক্ষেত্রে এই ট্রিক্সটা মিলে যাবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ করলে এটা মিলে যাওয়ার কথা। সেই হিসেবে আমরা যদি ভাগ দেই, এখানে আসবে 1, এখানে আসবে 2.001 সম্ভবত বা 2.01, যেটাকে আমরা রাউন্ড ফিগারে 2 ধরতে পারি, এটাকে আমরা ধরতে পারি 1। তাহলে আমাদের স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম হচ্ছে CH2O, এবং এর ভর যদি আমরা বের করি, এর ভরের আগের মাথায় আমরা বের করছিলাম সেটা হচ্ছে 30। আমরা জানি আমরা হচ্ছে স্থূল সংকেত পেয়ে গেলাম, এখন যদি আমরা এর ভরও পেয়ে গেছি, এখন আমাদের প্রশ্নে এই যে আণবিক সংকেতের ভর 180 দেওয়া আছে, তার মানে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে n এর মান বের করে নিতে হবে। n এর মান যদি আমরা বের করে নিতে চাই তাহলে সেক্ষেত্রে 180/30 তোমার সমান আসতেছে 6। এখন স্থূল সংকেত এবং আণবিক সংকেতের মধ্যে যদি আমরা সম্পর্কটা দেখি, যে আণবিক সংকেত সমান হচ্ছে স্থূল সংকেত
ইন্টু এন, অর্থাৎ CH2O6। তাহলে সেক্ষেত্রে C6H12O6। এই হচ্ছে আমাদের এই যে শতকরা সংযুতি, আণবিক সংকেত এবং স্থূল সংকেত, এই তিনটার মধ্যে সম্পর্ক স্থাপনকারী একটা ম্যাথ, যেটা আমাদের এসএসসি সৃজনশীলের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত আমরা এই ক্লাসে শতকরা সংযুতি, আণবিক সংকেত এবং স্থূল সংকেতের মধ্যে সম্পর্কটাকে ডিটেলসে এবং উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করছি। যদি তোমার কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই তুমি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।